সেদিনের পর থেকে শুরু হয় উজান হিয়ার দুজন দুজনকে আঁকড়ে ধরে নতুন করে পথ চলার সূচনা। উজান এখন প্রত্যেক দিন নিত্য নতুনভাবে হিয়ার প্রতি অভ্যস্ত হয়ে পড়ছে। হিয়াকে ছাড়া একটা শূন্য দিনও যেন তার কাছে অচল। আর হিয়ার প্রতি উজানের এই কেয়ারিং মাঝে মাঝে খুব বিরক্ত করে তোলে তার পিচ্চি হিয়াকে। মাঝে মাঝে হিয়া নিজের চুল নিজে কামড়ে ধরে ভাবে এর চাইতে যদি তার অসভ্য ভরটা আগের মতোই নিলিনিলি করতো তাও ভালো ছিল। দুজনের খুনসুটিত সময়গুলো বেশ কাটতে থাকে। এক দুবার ওই টুকটাক আদর দেওয়া নেওয়াও চলে। উজান তো একটা ছেলে মানুষ, হিয়ার নারীত্বে সৌন্দর্যে কতই বার সংযত রাখতে পারে সে নিজেকে। 2 মাস পর রান্নাঘরে হিয়া তার নীল শাড়ির আঁচল কোমরে গুজে এলোমেলো চুলগুলো কাটা দিয়ে খোপা করে চাকু হাতে তরকারির জন্য সবজি কাটছে। পাশের গ্যাসে প্রেসার কুকারে বসিয়ে দেওয়া আছে ডিম সেদ্ধর জন্য, ডিম আর অন্য গ্যাসে গরম পানি। হিয়া তার আপন মনে তরকারিগুলো কাটছিল। এমন সময় উজান খুব সতর্কভাবে এদিক ওদিক লক্ষ্য করে গুটি গুটি পায়ে দুম করে এসে হিয়াকে গপ করে জড়িয়ে ধরে পেছন থেকে। জড়িয়ে ধরেই হিয়ার কানের লতির কাছাকাছি অংশে তার মুখটা কসলাতে শুরু করে। এইসব কি হচ্ছে উজান? ছাড়ুন আমাকে। বরটা সে কখন থেকে অফিস থেকে ফিরে রুমে একা একা বসে আছে, কোনো খেয়াল আছে সেদিকে তোমার? আহ, খেয়াল কেন থাকবে না? কিন্তু আমি তো রান্না করছি না, কি করে যাই বলুন তো? লাগবে না রান্না করা, চলো না ঘরে গিয়ে আমার চুলগুলো একটু টেনে দিবে। হ্যাঁ আপনি যান, আমি আসছি। কিন্তু এভাবে ধরে থাকবেন না প্লিজ, কেউ যখন তখন চলে আসবে, একটু তো বুঝুন। দেখি এদিকে ঘুরো তো। আহা, আবার ঘুরতে হবে কেন? উজান হিয়াকে ঘুরিয়ে দিলে দেখতে পারে হিয়ার ফর্সা ফর্সা মুখের ঠোঁট দুটোই দেখা মিলছে ম্যাজেন্টা রঙের সমাহার। কি মিষ্টি লাগছে এই রঙে হিয়ার ঠোঁট দুটো। এসব কি দিয়েছো ঠোঁটে? কেমন লাগছে দেখুন তো। বিটগুলো কাটতে গিয়ে ওগুলো দিয়ে ঠোঁটের রং ছুঁয়েছি, কি সুন্দর রং হয়েছে না দেখুন। উজান আলতো করে হিয়ার শাড়ির ফাঁকে কোমরের কাছে হাত ডুবিয়ে হিয়াকে সপাটে নিজের কাছে নিয়ে আসে। তারপর বাঁ হাতের আঙ্গুল দিয়ে হিয়ার ঠোঁটে হাত বুলিয়ে খেলতে শুরু করে। উজানের এই নেশাতুর স্পর্শ মুহূর্তে হিয়ার এই ছোট্ট মনে উথাল পাথাল ঢেউ জাগিয়ে দেয়। হিয়ার কাপা কাপা হাত থেকে আচমকায় পড়ে যায় ধরে থাকা চাকুটা। কি কি করছেন আপনি? দেখুন সবে কিন্তু ওই 2 মাস হলো। হ্যাঁ, এখনো 5 মাস হতে কিন্তু আরো 3 মাস বাকি। প্লিজ এখন ছেড়ে দিন আমায়। তুমি তো বললে তোমার ঠোঁটগুলো দেখতে চাই, তো আমি তোমার আদেশ পালন করছি। হিয়ার কথায় উজান আরও বেশি করে হিয়াকে ওর কাছে টেনে ধরে। এবার দুজনার নিঃশ্বাস গিয়ে পড়তে শুরু করে দুজনার মুখের উপর। হিয়ার জিহবা শুকিয়ে আছে, তবু ওই শুকনা জিহবা দিয়ে হিয়া ওর ঠোঁট দুটো বারবার ভেজাতে চেষ্টা করে ভয়ে। মুখ দিয়ে কোনো সাউন্ড আসে না তার। উজানের চোখ দুটো আজ সুবিধার লাগছে না। এই বুঝি খেয়ে ফেললো সে হিয়াকে। না, আমরা ঘরে যাই। না। কেউ এসে পড়বে। পড়বে না। হ্যাঁ কিন্তু। উজান হিয়াকে আর কিছু বলতে না দিয়ে নিজের ঠোঁট জোড়া হিয়ার ঠোঁটের নিকট নিয়ে আসে। এতটাই নিকটে যে এই ঠোঁট জোড়ার মাঝে এখন কিঞ্চিত পরিমাণ ফাঁকা জায়গা নেই। গরম উত্তাপের সাথে মাঝে মাঝে ঠোঁটগুলো আবার কখনো কখনো হালকা করে লেগে যাচ্ছে। আর ঠোঁটে ঠোঁট লাগতে হিয়ার বুকটা শূন্য হয়ে আসছে। ভয়ে উজানের কোমরের কাছের অংশে শার্টটুকু খামচে ধরে আছে হিয়া। উজান এবার তৈরি হিয়ার ঠোঁট দুটোকে সম্পূর্ণ গ্রাস করতে। কিন্তু যেই সে নিজের ঠোঁট দুটো হিয়ার ঠোঁটে ডুবাতে যাবে, অমনি প্রেসার কুকারে শীষের শব্দে হিয়া উজান দুজনাই চরম লেভেলের ভোল্টেজ খেয়ে চমকে গিয়ে দুজন দুজনের থেকে ছিটকে যায়। হিয়া ব্যস্ত হয়ে পড়ে তরকারি কাটতে, আর উজান এপাশ ওপাশ হাতড়ে বয়াম খুঁজতে। কিছুক্ষণ পর তাদের দুজনকে ভয় পেয়ে ছিটকে দেওয়া যে এই বেয়াদব প্রেসার কুকারটার কাজ বুঝে আসতেই দুজন দুজনের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। আপন মনে নিজের পুতুলটাকে নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের ঢাকা শহরের সৌন্দর্য দেখতে ব্যস্ত হিয়া। কিছুক্ষণ আগে জিনিও ছিল তার সাথে। একটু আগে জিনি টিচারের পড়াতে আসায় সে পড়তে চলে যায়। তাই হিয়া একা একা তার পুতুলকে নিয়ে জ্যোৎস্না বিলাস করতে থাকে। কিছুক্ষণ পর উজান আসে, সাথে নিয়ে আসে আবার সেই হার্ডবোর্ড, স্লাইড, শোলা, তুলো আরও কতকে। উজানকে দেখতে পেয়ে হিয়া তো মহা খুশি। দৌড়ে ব্যালকনি থেকে রুমে এসে মুখে 1 বালতি না 2-3-4 বালতি হাসি নিয়ে দাঁড়িয়ে যায় উজানের সামনে। কিন্তু এই মুখ ভর্তি হাসি মুখটা আর বেশিক্ষণ হাসি দিয়ে ভরে থাকে না। নিজের বরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝাড়ি খেয়ে নিমিশে চুপসে গিয়ে ছোট হয়ে আসে। ছি হিয়া ছি, আমি তোমাকে দিনরাত এক করে পড়িয়ে গেলাম, আর তুমি তুমি এই রেজাল্টটা গিফট করলে আমায়। দারুণ। আজ তো রেজাল্ট দেবে দেখে আমি কলেজেও যাইনি, কিন্তু এটা কি হলো?
বায়োলজিতে 66, ফিজিক্সে 72, কেমিস্ট্রিতে টেনে টুনে 53, বাদ বাকি সাবজেক্টও বাদই দিলাম। ম্যাথে গিয়ে 40। মানে সিরিয়াসলি হিয়া, আর একটু 1-2 মার্ক এদিক ওদিক হলে তো গোটা রেজাল্টটাই ফেল আসতো তোমার। এনাকে কি করে বোঝাই? এখন প্রশ্ন তো করছিল ওই মোটা রাশেদ স্যার আর ন্যাকা বুলবি ম্যাডাম আর ওনাদের যে প্রশ্ন, ওর চাইতে বুয়েটে অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন অনেক ইজি। এই তুমি ভালো স্টুডেন্ট, এইটা নমুনা। এই মাধ্যমিকে তুমি 3rd হয়েছিলে, সি। আসলে আমি আর কোনো এক্সকিউজ না, এখনই বই নিয়ে বসো কুইক। বলছি কি, শাট আপ, কোনো কথা না। বই নিয়ে বসতে বলিনি। না এনাকে আর রাগিয়ে লাভ নেই। এর চেয়ে মাসুম একটা মুখ করে পড়তে বসে যাই, মাথাটা একটু কুল হয়ে আসুক ততক্ষণে। উজান হিয়াকে পড়া বুঝিয়ে দিয়ে পড়তে বসতে দেয় আর নিজে গিয়ে ফ্লোরে বসে আবারও সে বাড়ির ডিজাইন বানাতে শুরু করে। এদিকে সময় পেরিয়ে 3 ঘন্টা হয়ে আসে। উজানের বাড়ি তৈরিও প্রায় শেষের দিকে। উজানকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে অনেক ক্লান্ত, অনেক কষ্টে নিজেকে ফিট রেখে বাড়িটার মডেল বানাচ্ছে সে। হাত চলছে না, তবু তাকে এটা কালকের মধ্যেই জমা দিতে হবে দেখে সে কাজ করছে। এদিকে হিয়া সেই 3 ঘন্টা ধরে বইয়ের এপাশ ওপাশ উল্টে যাচ্ছে। পড়ার নেই তার কোনো মনোযোগ। পেজের প্রথম 2 লাইনের বেশি সে পড়তে পারছে না। এমন না যে সে পড়বে না, কিন্তু তার ইচ্ছে নেই পড়ার, এটাই হচ্ছে মূল কথা। হিয়া আর পারে না, বই রেখে বিছানা থেকে উঠে এসে দুম করে বসে যায় উজানের কোলে। এসব কি হচ্ছে? আমি একটু কাজ করছি দেখে আবার পাখা গজিয়ে গেল তোমার। ছাদে যাব। What? আমি না আর পারছি না, আমি একটু খোলা আকাশের নিচে দাঁড়াবো। নো ওয়ে, তুমি আরো 2 ঘন্টা পড়বে, দেন আমি তোমাকে নিয়ে ছাদে যাব। ও উজান, আপনি না আমার ভালো বর, কেন এই মাসুম পিচ্ছি বউটার উপর এত নির্যাতন করছেন? কেন 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 ভাই? দরকারের সময় ভালো বর, আর এমনি সময় অসভ্য। অসভ্যই তো আপনি। কথার মাঝে আপনার হাতটা যে শাড়ির ভেতর দিয়ে আমার নাভির কাছে নিয়ে আঙুল দিয়ে খেলছেন, আমি কি তা বুঝতে পারছি না নাকি? এত বুঝো কেন তুমি? তোর ছাড়ুন তো, আপনি না গেলে আমি একাই যেতে পারবো। বলেই হিয়া উঠতে যাবে, কিন্তু নিচে কিছুতে একটা হোঁচট খেয়ে দুম করে পড়ে যায়। আর পরে তো পরে সাথেই ভেঙে ফেলে উজানের বহু কষ্টে তৈরি করা বাড়িটা। হিয়া, কি করে পড়ে গেলে? কোথায় কোথায় লেগেছে বলো আমাকে। এখানে হাতে এরকম তাড়াহুড়ো কেউ করে দেখি? সরি, আপনার বাড়িটা ভেঙে গেল। হ্যাঁ, যা, কি হয়েছে তাতে? তুমি আমাকে বলো তো কোথায় লেগেছে তোমার। কিন্তু আপনার বাড়িটা? উজান কিছু না বলে হিয়াকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে খুঁটে খুঁটে হিয়াকে দেখতে থাকে। দৌড়ে গিয়ে বরফ এনে লাগিয়ে দেয় হিয়ার হাতে। উজান কত কষ্ট করে তার ক্লান্ত শরীর নিয়ে বাড়িটা বানালো, তবুও সে হিয়াকে না বকে উল্টো হিয়াকে এভাবে আগলে ধরছে। মুহূর্তেই চোখ ভিজে আসে হিয়ার। নিজের স্বামীর এরকম স্নেহের থেকে দামি কি হতে পারে একটা মেয়ের জীবনে? উজান নিশ্চয়ই নীলিমাকেও এতটা গভীরভাবে ভালোবাসত, কিন্তু নীলিমা কিরকম নিষ্ঠুরভাবে উজানকে তার ভালোবাসার বিনিময়ে আঘাত ছুড়ে দিয়েছিল। হিয়া আর ভাবতে পারে না। চোখ ভর্তি জল নিয়ে আচমকায় কাঁদতে কাঁদতে জাপটে ধরে উজানকে। হিয়া, তুমি কাঁদছো কেন? ব্যথা করছে খুব? বলো আমাকে। তুমি এরকম করে কাঁদবে না হিয়া, আমার কষ্ট হচ্ছে। খুব ভালোবাসি আপনাকে, আপনি এরকম করেই সারা জীবন আগলে রাখবেন তো আমাকে? রাখবো। এভাবে কেটে যায় আরও কিছু মাস। দেখতে দেখতে দিনগুলো পেরিয়ে কাল হিয়ার জন্মদিন। তাই সন্ধি, যিনি, বাসবি সবাই মিলে প্ল্যান করেছে রাত ঠিক 12টার দিকে কেক কেটে তারা হিয়াকে সারপ্রাইজ দিবে। সেই অনুযায়ী সবাই কেক, মোমবাতি সব নিয়ে তৈরি। উজান কিছু বলছে না, শুধু চুপচাপ বসে সবার কাণ্ড কারখানা দেখছে। এদিকে হিয়ার মনটাও খানিকটা আনচান করছে, একটু পর সে 18তে পা রাখবে। আর তারপর কোনো একদিন তার সাথে উজানের আবার। বেচারি আর ভাবতে পারে না, লজ্জায় মুখ লুকিয়ে নেয় নিজেরই কাছে। রাত ঠিক 12টার দিকে হিয়াকে সত্যি অবাক করে দিয়ে বাসবির রুমে ক্যান্ডেল নিভিয়ে কেক কেটে খুব সুন্দর করে ছোট্ট আয়োজন করে পালন করা হয় সবটা। আয়োজন ছোট হলেও সবার মায়া, মমতা, আবেগ আর ভালোবাসায় ওইটুকু মুহূর্তই হিয়ার কাছে স্বর্গ হয়ে ওঠে। কঠোরতম জীবনে তাকে কেউ কখনো এতটা নিজের করে ভালোবাসবে, এটা সত্যি অবাক করিয়ে দেয় হিয়াকে। হিয়া না চাইতেও হিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। বাসবি আলতো হাতে সে জল মুছে দিয়ে হিয়াকে বুকে আগলে ধরে। রাত তখন 1:30। কেক কাটার পর সন্ধির সাথে গল্প করতে ব্যস্ত হিয়া। এদিকে উজানের চালচলনও কিছু সুবিধার লাগছে না হিয়ার কাছে। উজান হিয়াকে উইশ তো করলো, কিন্তু শূন্য হাতে গিফট ছাড়া। তার উপর শুধু ওই মলিন কণ্ঠে শুভ জন্মদিন।
এরকম দায়সারা করে কে বলতে বলেছিল শুভ জন্মদিন? না বললেই হতো। হিয়া মনে মনে হালকা ক্ষেপে ওঠে, কিন্তু সবার এত আদর দেখে আর বেশি রাগ দেখায় না। তোদের গল্প করা শেষ, যা এখন ঘুমাতে। শেষ মানে? আমি আর হিয়া তো আজ সারা রাত গল্প করব ভাবলাম। সারা রাত গল্প করতে হবে না, আমি এখন ঘুমাবো, হিয়াকে লাগবে আমার। রোজই তো ঘুমাস, ওকে নিয়ে একদিন আমরা একসাথে গল্প করতে চাইছি বলে তোর সইছে না? না, সইছে না। গিয়ে দেখ তুষার কার সাথে জানি সে আধা ঘন্টা ধরে কথা বলছে, তাও আবার হেসে হেসে। এই রাতে এতক্ষণ ধরে তুষার কার সাথে হেসে হেসে কথা বলছে রে? বদপোলা, আজকে তুষারের একদিন কি আমার। বলেই সন্ধি গেস্ট রুমের দিকে দৌড় শুরু করে। সন্ধি প্রস্থান করতেই উজান হিয়াকে দুম করে টেনে নিয়ে রুমে এসে দরজা লাগিয়ে দেয়। ওফো, একটু কথা বলছিলাম দুজনে মিলে, কিন্তু ওনার দেখো তর্স হয়েছে না। আচ্ছা, আপনার ঘুম লাগছে তো আপনি ঘুমুন। আমার সাথে কি সাথে আপনার? ঘুমোবেনই তো আমাকে রেখে বিছানায়। মাঝে মাঝে না আপনার কোনো কাজের কিচ্ছু বুঝি না আমি। ধুর। হিয়ার কথার মাঝে উজান সব দরজা জানালা থাই ভালো করে লক করে দিয়ে হিয়ার সামনে এসে দাঁড়িয়ে হিয়ার গলা থেকে টুক করে ওড়নাটা খুলে নিয়ে নিচে চটকে দেয়। কি হলো এটা? উজান এরকম হিয়ার ওড়না টেনে খুলল কেন? হিয়া লজ্জায় দুপা পিছাতেই বিছানায় পড়ে যেতে ধরে, আর অমনি উজান এক হাত দিয়ে গপ করে হিয়াকে ধরে ঠিকই, কিন্তু পরে কি মনে করতেই দুম করে আবারও ছেড়ে দেয়। আর ছেড়ে দেওয়াতে হিয়া গিয়ে চিত হয়ে পড়ে যায় বিছানার এক কোণে। উজান এবার ওর শার্টসহ ভেতরের গেঞ্জিটা খুলে নিচে ফ্লোরে হিয়ার ওড়নার কাছে চটকে ফেলে দেয়। হিয়া বুঝতে পারে এরপর নিশ্চয় কোনো ঝড় আসতে চলেছে তার উপর। হিয়া ভয়ে পাশে থাকা বালিশটা বুকে আগলে ধরে। আপনি এইসব কি কি কি- কি করছেন? হ্যাঁ, দেখুন, এইসব কিন্তু ঠিক না। হ্যাঁ, আমি তো আগেই তোমাকে বলেছি, তোমার যেদিন 18 হবে আমি সেদিন তোমাকে হ্যাঁ, সে কবে কি বলেছিলেন? আর 18 মানে কি? ওই 18 আজকেই ওর জন্য? শুনুন না, বলছি কি, সব কিছুর তো একটা প্রিপারেশন লাগে, তাই না? ওই রকম হুট করে কি আর? হুট করে কোথায়? আমি তো 5 মাস সময় দিয়েছিলাম তোমাকে, তুমি ঠিক করে প্রিপারেশন নিতে পারোনি, সেটা কি এখন আমার দোষ? সকালে ঘুম থেকে হাত দুটো মেলে আড়মোড়া ভেঙে চোখটা আলতো করে খুলে হিয়া। পর্দার ফাঁক থেকে আসা সকালে স্নিগ্ধ রোদ এসে পড়ে হিয়ার মুখে। একটা মুচকি হাসি দিয়ে উঠতে গিয়ে মনে আসে কালকে রাতে সে অনাকাঙ্ক্ষিত আদরের নির্মমতা। চাদরটা ভালো করে বুকের কাছে জড়িয়ে নেয় হিয়া, কারণ তার শরীরে যে এখন একটা সুতা অবধি নেই। নিচে দুজনার জামা কাপড়গুলো এখনো বিক্ষিপ্ত রূপে ফ্লোরে পড়ে আছে। হিয়া চাদরটা ধরেই উঠে বসতেই দেখে তার সামনে উজান দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কলেজ ড্রেস আয়রন করছে। হিয়া কিছু না বলে হা হয়ে শুধু চোখ পিটপিট করে তাকিয়ে থাকে উজানের দিকে। গুড মর্নিং মিসেস শাহরিয়ার। কালকে রাতের এই অশুভ বরটার আপাতমস্তক দেখেও মন ভরেনি যে এখন এই 7 সকালে ঘুম থেকে উঠে আবার হা হয়ে তাকিয়ে থাকা হচ্ছে। না মানে আমি আসলে ওরকম বোকার মতো তাকিয়ে না থেকে চটফট উঠো, উঠে কলেজ যাওয়ার জন্য তৈরি হয়ে নাও। আমি ড্রেস আয়রন করে দিয়ে দিচ্ছি। অসভ্য লোক, সারা রাত আমার উপর অমানবিক নির্যাতন চালিয়ে এখন বলা হচ্ছে তৈরি হয়ে নাও, কলেজ যেতে হবে। হব না আমি তৈরি, যাব না আমি কলেজ। আজকে আমার জন্মদিন আর আমার পড়াশোনার সব ছুটি। গালি দেওয়া শেষ হলে উঠো জলদি। উজান কলেজ ড্রেস আয়রন করে সামনে থুয়ে হিয়ার বই খাতা রুটিন দেখে দেখে ব্যাগে ভরতে শুরু করে। আয়রন করে দিলাম, ব্যাগও গুছিয়ে দিচ্ছি, খাবারও তৈরি হচ্ছে, এখন উঠো তো তুমি। কে বলেছিল আদিক্ষেতা করে আমার কলেজের ড্রেস আয়রন করে দিতে? আমি কি আয়রন করতে পারি না নাকি? এই যে শুনুন, কাল থেকে আপনি যা বলেছেন আমি কিন্তু তাই করেছি। হ্যাঁ, কিন্তু এখন এই আমার জন্মদিনে আমি কলেজ যাব না, কখনোই যাব না, একদম না। ইয়োর উইশ, আই নেভার মাইন্ড। তুমি কলেজ না গেলে আমিও তাহলে অফিস ছুটি নিয়ে আজ সারাদিন তোমার সাথে এই রুমে একসাথে। এই না না, আমি যাব, আমি কলেজ যাব। উজান একটা ডেভিল মার্কা হাসি দিয়ে হিয়ার পানিপটটা হিয়ার ব্যাগের সাইডে ঢুকিয়ে দেয়। হিয়া বুকের কাছে চাদরটা জাপটে ধরে এক লাফে ওয়াশরুমে দৌড়ে স্নান শুরু করে। এদিকে হিয়ার স্নান শেষ হতে হতে উজান তৈরি। হিয়া এসে কলেজ ড্রেসটা পরে নিয়ে চুলগুলো শুকিয়ে নিতে থাকে। বাসবি এর মধ্যে হিয়াকে খাইয়ে দিয়ে যায়। উজান সবকিছু গুছিয়ে হিয়ার মাথায় দুটো বেনি ধরে বাহ, দিতে থাকে। আমার বরটা তো দেখছি সব পারে। আমার এই বরটা এই পৃথিবীর বেস্ট বর। বিকেলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, সুন্দর করে সেজেগুজে থেকো, আমি নিতে আসবো। আবার সারপ্রাইজ? কাল রাতে যা সারপ্রাইজ হলাম, তারপর ওই সারপ্রাইজ পাওয়ার ইচ্ছেটা না
আমার জলে গুলে গিয়ে একাকার হয়ে গেছে। তোমাকে তো আগেই সাবধান করেছিলাম, আমি ছেলেটা ভালো না। তোমার ধারণার চাইতে অসভ্য আমি, খুব অসভ্য। দেখ, আপনি সত্যি খুব অসভ্য, খুব খুব। বিকাল তখন 4:30টার কাছাকাছি। উজানের কথা অনুযায়ী হিয়া আলমারি থেকে বেছে বেছে মেরুন রঙের শাড়িটা পরে সাজুগুজু করে একদম তৈরি। মেরুন রঙের সাথে সোনালী রঙের অর্নামেন্টসে কি যে সুন্দর লাগছে আজ হিয়াকে। হিয়ার মনে আজ অনেক আনন্দ। তার জন্মদিনে এই প্রথম কেউ তাকে নিয়ে এভাবে ঘুরতে যাবে। আর যদি মানুষটা হয় তার ভালোবাসার মানুষ, তাহলে তো সবকিছুই একদম খাপে খাপ হয়ে মিলে যায়। তোর কখন আসবে উনি? আমার তো আর এভাবে একদম বসে থাকতে ইচ্ছে করছে না। একটা কি ফোন করবো ওনাকে? না থাক, আর একটু দেখি। হিয়া একবার রুমে আসছে, একবার বারান্দায় পায়চারি করছে। ফোন হাতে নিয়েও খুঁতখুত করছে ফোন দেবে কিনা। উজান তো বলল উজানের আসতে আসতে বিকেল হবে, কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে আসছে। তাহলে উজান কোথায়? অভিক, কোনোভাবে কি আজ 8টা বা 9টার আগে অফিস থেকে বাড়ি ফেরা সম্ভব না? 8টা 9টা দেখ, আগে আজ 11টার পরেও বাড়ি ফিরতে পারিস নাকি? এসব বলে ভয় দেখাস না প্লিজ। ভয়ের আবার কি দেখলাম? এমন তো না যে এর আগে কখনো 11টা 12টার দিক অফিস থেকে বাড়ি যাইসনি। তা নয় রে, আজকের দিনটা একটু স্পেশাল। আজ হিয়ার বার্থডে, আর আমি হিয়াকে বলেছিলাম আমি বিকেলে ওকে নিয়ে একটা জায়গায় যাব। যা, এটা কোনো কথা হলো? আমি কি একবার বসের সাথে কথা বলবো যে তোর? আপনি কথা বলে আমি সন্দীকে দিয়ে বলেছিলাম কথা, কিন্তু স্যার রাজি হননি। আচ্ছা দেখ কি করবি। রাত তখন 11টা। উজানের জন্য অপেক্ষা করতে করতে হিয়া যে কখন ঘুমিয়ে পড়েছিল সেই খেয়াল হিয়ার নেই। ঘুম ভেঙে আসতেই শরীরটা আড়মোড়া দিয়ে উঠে বসতে হিয়া খেয়াল করে উজান এখনো ফেরেনি। ফোন হাতে নিয়ে লক্ষ্য করে ফোনে বাজছে 11টা 22। সাথে স্ক্রিনে ভাসছে উজানের নাম্বার থেকে আসা সরি শব্দের দুটো টেক্সট তো দেখেই হিয়ার মন গেল আরো ভেঙে, সাথে মেজাজ হয়ে আসলো পুরো খারাপ। এত কষ্ট করে সেজেগুজে এই তার জন্মদিনের উপহার দিল উজান ওকে। আজ বাড়িতে আসুক উজান, এর একদিন কি হিয়ার একদিন। 10 মিনিট পর কলিং বেলের লাগাতার শব্দে কেঁপে উঠল বাড়ি। বাসবে গিয়ে দরজা খুলে দিতে উজান হুড়মুড়িয়ে ঘরে ঢুকে জুতা খুলতে শুরু করলো। খুব কি ক্ষেপে আছে মা? হ্যাঁ খুব। ঘরে ঢুকতে দেয় কি না গিয়ে দেখ আগে। মা, ভাত পাবো তো রাতে? যা বদমাস, নিজে ভুল করে এখন নিজে এসব বলছিস? মা, বেশি কিছু হলে সামনে নিও প্লিজ। বলেই উজান পা টিপে টিপে বুকে একটা ফু দিয়ে রুমে ঢুকতেই পাশে থাকা বালিশ দুটো উজানের গায়ে চটকে দিল হিয়া। চোখ মুখ থেকে রাগের আভা খুব সুন্দর করে ভেসে আসছে তার। আজ সত্যি উজানের রক্ষে নেই। হাতের চুড়িগুলো মোচড় দিয়ে খুলে সব ছুড়ে দিল উজানের গায়ে। পারলে খুন করে ফেলবে সে তার এই অসভ্য বরটাকে। এটা আসার সময় হলো আপনার? কেন এলেন আপনি? কি দরকার ছিল আসার? অফিসেই বসকে নিয়ে ঘুমিয়ে পড়তেন। হিয়া, আমি একদম না, ভুলেও আমার কাছে আসার বিন্দু মাত্র চেষ্টা করবেন না আপনি। আপনার সাথে কোনো কথা নেই আমার। হিয়া, আমার কথাটা শোনো প্লিজ। কি শুনবো? হ্যাঁ কি শুনবো? নিজে ঘুরতে যাওয়ার ইচ্ছে দেখিয়ে এখন এসে এইসব বলছেন? লজ্জা করে না আপনার? আই এম সরি হিয়া। এই যে শুনুন, আপনার এই সরি না আপনি আপনার কাছেই রাখুন। আমার সাথে আর একটা কথা বলবেন না আপনি, একটাও না, মানে একটাও না। বলেই হিয়া উজানকে পাশ কাটে রাতে পরা কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। গিয়ে ঝপঝপ শব্দ তুলে গায়ে পানি ঢালতে শুরু করলো। সব রাগ যেন সে দেখাচ্ছে এই পানিগুলোর উপর। এদিকে হিয়ার রাগ দেখানোর ভঙ্গি দেখে উজান নিজেই হেসে দিল। কি করে সামলাবে সে তার সবে 18তে পা দেওয়া এই বাচ্চা বউটাকে? ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মাথা মুছতে থাকে হিয়া। উজান যে হিয়াকে কিছু বলবে সেই সাহসও পাচ্ছে না। বাধ্য হয়ে নিজের ট্রাউজার আর টি শার্ট নিয়ে ফ্রেশ হয়ে আসলো উজান। এসেই ডাক পড়লো রাতের খাবারে। ভাগ্যিস হিয়া রাতে তাকে খেতে দিচ্ছে। মা, তোমার ছেলেকে বলে দিও খেতে দিচ্ছি বলে সে যেন এটা না ভাবে যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। নেক্সট টাইম এরকম ভুল করলে না, খাওয়া তো দূরে থাক, বাড়িতেও কিন্তু আমি তাকে ঢুকতে দেব না। মা, তোমার বৌমাকে বলে দিও আমি ইচ্ছে করে দেরি করে এই কাজটা করিনি। নেহাত ফরেন থেকে আসা ক্লায়েন্টগুলো মিটিংটা অ্যারেঞ্জ করলো বলে আমাকে আটকে থাকতে হলো। কেন মা, তোমার ছেলের অফিসে কি আর কোনো স্টাফ ছিল না যে তাকে দিয়েই তাদের বসকে কাজ করাতে হয় সব সময়? মা, তোমার বৌমাকে বুঝিয়ে দিও আমি এই ব্রাঞ্চের হেড, তাই না চাইলেও
সব দায়িত্ব এসে আমার ঘাড়ে এসে জুটে সব সময়। এত এত কাজ যখন ঘাড়ে এসে জোটে, তাহলে মা তুমি তোমার ছেলেকে বলে দিও ওখানে অফিসেই একটা সংসার সাজিয়ে নিতে। বাড়িতে আসার কি দরকার রোজ রোজ? হ্যাঁ, কেউ কেউ তো চাই আমি রোজ বাড়ির বাইরে থাকি, তাহলে কে কি বাড়িতে বসে করলো না করলো সেটা তো আর দেখতে হয় না, তাই না মা বলো? মা তুমি কিন্তু তোমার ছেলেকে ঠিক করে কথা বলতে বলো। আমি বাড়িতে থেকে কি করি শুনি? উজান